মামাকে টাকা দিচ্ছি, মামা টাকা রাখছে না। এই হচ্ছে টাঙ্গাইলের মানুষ। ছোটবেলায় খাইতাম, মনে পছন্দ করতাম, একসাথে 20টাও খাইতাম। 14-15 বছর পরে আসছি আমার কলেজে। মৌলানা ভাসানী নিজ হাতে যেই গাছটা পরিচর্যা করতেন, এই গাছ টাঙ্গাইলে এসে দেখে আপনার আসলে অনুভূতি কেমন? আজকে আমার সাথে এমন এক বিশেষ মানুষ আছেন যাকে পুরো বাংলাদেশ এক নামে চেনে, যিনি নিজের পায়ে হেঁটে পবিত্র নগরী মক্কাতে গিয়ে হজ সম্পূর্ণ করে ইতিহাস তৈরি করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আলিফ ভাই এসেছেন আমাদের ঐতিহ্যের শহর টাঙ্গাইলে। আর আজকে আমি তাকে ঘুরে দেখাবো টাঙ্গাইলের সবচেয়ে ঐতিহাসিক এবং স্মৃতিবিজড়িত স্থানগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমেন্টেশন নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল। কেন বলছি স্পেশাল? একজন মানুষ আসছে আজকে আমাদের টাঙ্গাইলে, আর সে আসবে সরাসরি আমার বাসায়। তাকেই আমরা রিসিভ করতে যাব নতুন বাস টার্মিনালে, তার জন্য বুকে নিয়ে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে। বাংলাদেশের সুপরিচিত একজন মুখ, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে এবং কি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে মক্কা ভ্রমণ করেছে এবং সেখানে গিয়ে পায়ে হেঁটে হজ করেছে। সেই আলিফ ভাই আসছে আজকে আমাদের বাসায়। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? কেমন আছেন? ওয়েলকাম টু টাঙ্গাইল। ধন্যবাদ। কিন্তু দেশের বাইরে থেকে আসছেন আপনি, আমার উল্টা আপনাকে ভুল দেওয়া উচিত। না, ঘটনা হচ্ছে ভাই প্রথমবার টাঙ্গাইল আসলো, বিশেষ করে আমার আমন্ত্রণে। ভাই অনেকদিন আগে থেকেই প্ল্যান করতেছিল, আসলে টাইম টেবল মিলে না, এর মধ্যে নতুন বিয়ে করছে ভাই, এর জন্য টাইম দিতে পারে না। তো হঠাৎ করে আসছেন ভাই, আসলে আজকে অনেক খুশি লাগতেছে আপনাকে পেয়ে। আপনার মতো একজন সেলিব্রিটি আমাদের টাঙ্গাইল আসছে, আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেলিব্রিটি বলে আমাকে শরম দিতেছে। যাই হোক, আপনি আমার তো ভাই আমার কাছে তো সেলিব্রিটি না, আমার কাছে তো ভাই। আলিফ ভাইকে সাথে নিয়ে এখন আমরা আসছি টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট এরিয়ার হেলিপ্যাড এরিয়াতে। আমাদের পেছনেই রয়েছে ডিসি লেক, সার্কিট হাউস, জেলা প্রশাসকের বাসভবন, এদিকে রয়েছে এসপি অফিস, জেলা কোর্ট। আর এখানে আমরা আলিফ ভাইকে নিয়ে টাঙ্গাইলে একটি জনপ্রিয় খাবার খাবো। এখানে টাঙ্গাইলে কোট কেক নামে একটা কেক পাওয়া যায়, যেটা আসলে আমরা লোকাল ভাষায় চাপড়ি বলি। আপনি কি এটা মানে টেস্ট করতে ইচ্ছুক কিনা? ইনশাআল্লাহ। এই সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন না, এই বাসগুলোতে বিভিন্ন উপজেলা শহর থেকে মানুষ বাসে করে আসছে আজকে মামলা লড়ার জন্য। হ্যাঁ, যারা মধুপুর, ধনবাড়ি বা বিভিন্ন উপজেলা থেকে দূর দূরান্ত থেকে আসছে, তারা বাস রিজার্ভ করে আসে। এই যে জমি সংক্রান্ত যে মামলাগুলো থাকে বা এরিয়ায় কিছু মামলা থাকে, তারা এলাকার সবাই মিলে বাস রিজার্ভ করে নিয়ে আসে। কিন্তু বিশাল অবস্থা। হ্যাঁ, আপনি কখনো এই সিচুয়েশন দেখছেন? না, আমি আজকে প্রথম শুনলাম এরকম কাহিনী। বাস রিজার্ভ করে কোর্টে আসে। হ্যাঁ, টাঙ্গাইলের কোর্ট এরিয়াতে আসলে আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসেন, এরকম প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের বড় বড় চাপড়ি পাবেন, যেটি টাঙ্গাইলে কোর্ট কেক বা কোর্ট পিৎজা নামে পরিচিত। দেখেন কত বিশাল বড় তাওয়ার ভিতরে। এটা কত কেজি হয়? একটা 2.5 কেজি হয়। 2.5 কেজি ওজনের চাপড়ি। 30 টাকা আর 20 টাকা। 30 টাকা 20 টাকা কেজি। কত করে? 120 টাকা। 120 টাকা। 120 টাকা কেজিতে আপনারা এত বিশাল ওজনের চাপড়াগুলো পাবেন। আর একটার ওজনই হয় 2 থেকে 2.5 কেজি মিনিমাম। আর এটার সাথে দেখেন বিভিন্ন আইটেমের ভর্তা আছে। 8-10 টাকা ভর্তা। এই যে এইটা কি? তিল বাড়া, তিসি বাড়া, বাদাম বাড়া, সরষে বাড়া, কাঁচা মরিচ, আলু ভর্তা, সরষের তেল, হরেক রকম ভর্তা দিয়ে আপনারা, এটা ভর্তা সহ কি 20 টাকা 30 টাকা? হ্যাঁ। মানে সাথে আপনারা ভর্তাও পাবেন। আর এই যে দেখেন একদম পিৎজার আকারে কেটে দেয়। পিৎজার যেরকম স্লাইসগুলো হয়, সেম ওই টাইপের স্লাইসই বানায়। হ্যাঁ, এইগুলো কেন হলো পাবলিক কাস্টমার বেশি খায়, মানে এই যে যারা কোর্টে করে আসে তারাই খায়। আচ্ছা, তারাই বেশি খায়, করে আসে। যারা কেস কাহিনী করছে তারাই বেশি এসে খায়। তারা হয়তো দেখা যায় যে কেসে আজকে টাকা থাকে না, 20 টাকা আছে, যায় না, 4 টাকা পায় না। কম টাকার মধ্যে নাস্তার জন্য সেরা আইটেম। আজকে আমরা মেহমান নিয়ে আসছি সেই নারায়ণগঞ্জ থেকে। আপনি কখনো এই টাইপের চাপড়ি খাইছেন? বা বাড়িতেও কোনো ধরনের চাপড়ি খাইছেন কখনো? খাইছি। চাপড়ি খাইছেন? এই টাইপের চাপড়িটা তো খান নাই। আজকে আমরা এটা টেস্ট করবো ইনশাআল্লাহ। ঝাল খাইতে পছন্দ করেন? ঝাল খাইলে এটা ভালো লাগবে। জাল ভাল লাগে। ঝাল ভালো লাগে? তাইলে ঠিক আছে, এটা খাই মজা পাবেন। শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে যে ঝালটা করে না, অস্থির। আসছে সেই টাঙ্গাইলে সেই বিখ্যাত চাপড়ি পিঠা খাওয়ার জন্য। এখানে চাপড়ি পিঠা খাইলাম, দেখতেছেন এক একটা সাইজ কি বড়। মামাকে টাকা দিচ্ছি, মামা টাকা রাখছে না। এই হচ্ছে টাঙ্গাইলের মানুষ। কি অসাধারণ বিষয়। এবং এই পিঠা আমি আমার জীবনের প্রথম খাইলাম। এক একটা পিঠা কি বিশাল বড়, দেখতেছেন।
এটি টাঙ্গাইলের আনারস, হ্যাঁ মধুপুর, দেখতেই প্রচুর হলুদ, খাইলে আরো মজা না? আজকে প্রায় 14-15 বছর পরে আসছি আমার কলেজে, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে। আর আজকে নিয়ে আসছি আমাদের সবার প্রিয় আলিফ ভাইকে আমার কলেজ দেখাতে। আমি আসলে বলতে চাইতেছিলাম যে যদি ভাই সেই কলেজে থাকতে বিয়ে করতো তাহলে আজকে ভাইয়ের ছিল এই কলেজে পড়তো। দুঃখজনক ভাই আজও বিয়ে করে নাই। না, আমার জন্য আসলে আল্লাহ এখন পর্যন্ত কাউকে বরাদ্দই করে নাই। আচ্ছা, ইনশাল্লাহ এই ভিডিও যদি কোনো কেউ দেখেন, ভাইয়ের জন্য কোনো পাত্রী থাকতে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই ভাইকে বিয়ে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা ভাইকে হচ্ছে টাঙ্গাইল ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমার বিভিন্ন স্মৃতি বিজড়িত এরিয়া, শহরের বিভিন্ন এরিয়া। তো আমরা এখন ভাইকে, এটাকে বলে শহীদ জগলু রোড, আর এটা হচ্ছে আমাদের সমবায় সুপার মার্কেট। আপাতত মামলা মোকদ্দমার জন্য কাজ বন্ধ করতে করতে আলিফ ভাইকে নিয়ে এসেছি আমাদের টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। ভাই কেমন লাগছে টাঙ্গাইলের বিকেল? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। এটার উপরে দাঁড়ায় ছবি তুললাম। আপনার ছবির এক্সপ্রেশন গুলা কিন্তু দারুণ ছিল। আর আজকে রেলওয়ে স্টেশনে আসলে যে কয়েকজন যাত্রী আছে, যাত্রীর চেয়ে বেশি দর্শনার্থী আসে, কারণ টাঙ্গাইলে খুব বেশি টুরিস্ট স্পট বা পর্যটন স্পট বা আসলে বিকেলবেলায় সময় কাটানোর জন্য সেরকম কোনো প্লেস না থাকার কারণে সবাই আশেপাশের লোকজন চলে আসে রেলওয়ে স্টেশনে। এই টাঙ্গাইলের ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ। একসময় এই অঞ্চলটি বৃহত্তর ময়মনসিংহের অংশ ছিল, কিন্তু 1969 সালে এটি স্বতন্ত্র জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। টাঙ্গাইল মানে কিন্তু শুধু মিষ্টি নয়, এই জেলা ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি, করটিয়া ও ময়রা জমিদার বাড়ি, মধুপুরের আনারস ও গহীন শালবনের জন্য বিখ্যাত। আর এখানকার মানুষ এতটাই অতিথিপরায়ণ যে আপনি যে কোনো অচেনা গলিতে গেলেও তারা আপনাকে আপন করে নেবে। এক কথায় ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এক দারুণ কম্বিনেশন আমাদের এই টাঙ্গাইল। শহর দেখাতে দেখাতে নিয়ে আসছি আমাদের টাঙ্গাইলের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা এই ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখব, কত সুন্দর ক্যাম্পাস, এটা আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো। আগে ঘুরে দেখাই। এখন আমরা আছি সন্তোষে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মাটির সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের এক মহানায়কের স্মৃতি। বন্ধুরা, এই সুন্দর ক্যাম্পাসটি হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা সংক্ষেপে MBSTU নামে পরিচিত। 1999 সালের 12ই অক্টোবর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার শান্ত সবুজ পরিবেশ এবং লাল ইটের দালানগুলো যে কাউকে মুগ্ধ করবে। টাঙ্গাইলের এই সন্তোষেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শোষিত বঞ্চিত মানুষের নেতা, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে শুধু উনার মাঝারি নয়, রয়েছে উনার স্মৃতিবিজড়িত মাওলানা ভাসানী মিউজিয়াম। এই সন্তোষকে কেন্দ্র করে তিনি তার জীবনের শেষ ভাগে ঐতিহাসিক সব আন্দোলন এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আসলে আপনারা কিন্তু এখানে এই ভেতরে একটি হাই স্কুল দেখতে পাবেন, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল। আর এই হাই স্কুলটি মাওলানা ভাসানী নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। ইভেন কি এটার ভেতরে অসংখ্য গাছ তার নিজ হাতে রোপণ করা আছে। এখানে স্কুল মাঠেই কিন্তু খেলা হচ্ছে। আর আরেকটা মজার তথ্য হচ্ছে, এই স্কুলেই কিন্তু আমি পরীক্ষা দিয়েছি। আমি যখন মেজর জেনারেল মাহমুদুল হাসান মহাবিদ্যালয়ে পড়ালেখা করতাম, তখন কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সিট পড়ছিল আর কি এই ক্যাম্পাসে। তো এখানেই হচ্ছে আমরা পরীক্ষা দিয়েছিলাম ইন্টারমিডিয়েট।
20-এর দশকে সন্তোষের জমিদার কর্তৃক লাগানো এই কামিনী ফুলের গাছটিকে নিজ হাতে পরিচর্যা করতেন মাওলানা ভাসানী। এটি সেই গাছ যেই গাছের পরিচর্যা করতেন মাওলানা ভাসানী নিজ হাতে। এটি এখনও সন্তোষের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেই হাই স্কুলটি রয়েছে সেই হাই স্কুলের ফিল্ডের এক পাশেই কিন্তু অবস্থিত। মাওলানা ভাসানী, তাকে আমার অসম্ভব ভালো লাগে, আমি তাকে ভালোবাসি এবং তিনি নিজ হাতে এই গাছটা পরিচর্যা করতেন। এইটা শোনার পর আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই এবং গাছটা আমারও নিজেরও ছুঁইতে ইচ্ছে করলো। আমি নিজে এখন ছুঁইলাম, আমার কাছে আসলে অসাধারণ ভালো লাগতেছে যে ভাসানী সাহেব নিজ হাতে এটা পরিচর্যা করতেন এবং এটা আমি ধরতে পারলাম, আলহামদুলিল্লাহ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেই জাদুঘরটি রয়েছে সেখানে, আর আমার সামনে যেই ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন চালিত ট্রাক্টরটি 1967 সালে চীনের মহান নেতা মাও সেতুং মাওলানা ভাসানীকে গিফট করেছিলেন। আস্তে আস্তে ক্ষয় যেতে যেতে অনেক কিছুই প্রায় ধ্বংসাবশেষ যেতে বসেছে। এটার উপরে রং করে গ্যালভানাইজিং করে মোটামুটি তার স্মৃতিটা ধরে রাখা হয়েছে। মাওলানা ভাসানী 1963 সালে প্রথম চীন সফর করেন। এই সন্তোষেই চিরনিদ্রায় শায়িত আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওনার কবরের পাশে দাঁড়ালে এক অদ্ভুত ঐতিহাসিক গৌরব অনুভব করা যায়। আলিফ ভাইকে নিয়ে মাওলানা ভাসানী সাহেবের মাজার জিয়ারত করলাম। এই জায়গায় আসলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। আমি এখন অবস্থান করছি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা ভাসানীর সেই কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘরের ভেতরে। আর এটি হচ্ছে তার সেই ক্যাবিনেট যেখানে তিনি কোরআন শরীফ রাখতেন, বিভিন্ন হাদিসি বই সহ বিভিন্ন বই রাখতেন, সেই জায়গাটি। আর এখানেই তিনি নামাজ আদায় করতেন। আর তার কি সহজ সরল জীবনযাপন ছিল দেখুন। আমাদের বাংলার চিরচারিত গ্রাম বাংলার যেই চিত্র ছিল সেই সময়ে, একদম সোনের ঘর, সেই সাথে বাঁশ দিয়ে একদম সোনগুলো বাঁধাই করা, মানে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে আগে এই টাইপের ঘরগুলোই ছিল। আর সেই সব ঘরে থেকেই উনি বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, বাংলার মানুষের দুঃখ কষ্ট তুলে ধরেছেন পুরো বিশ্বের কাছে, পুরো উপমহাদেশের কাছে। আর আজকে সেই স্মৃতি বিজড়িত জায়গাটি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই যারা তার রাজনৈতিক জীবনী পড়েছেন, তার ব্যক্তিগত জীবনী পড়েছেন, তারা এইগুলো সবচেয়ে ভালো জানেন। অনলাইনে দেখছিলাম এই ছবিগুলা কুড়ে ঘরের, তারপরে ভাসানী সাহেবের ইতিহাস যতটুকু শুনছি, ওনার এই ঘরের মধ্যেই সামনে একটা মাটির চুলা ছিল যেটা তো উনি নিজেই রান্না করতেন। এবং এই ঘরে আসলে এখন আমি দাঁড়ায় আছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। স্মৃতি বিজড়িত ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তার ব্যবহৃত তসবি, তার ব্যবহৃত টুপি, সাথে আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে মাওলানা ভাসানীর দরবার হল। দরবার হলে বসে উনি বিভিন্ন বিচার কার্য পরিচালনা থেকে শুরু করে সভা সমাবেশ, নেতাকর্মীদের নিয়ে এখানেই কথা বলতেন। এখানে অতিথি টাঙ্গাইলে আসবে আর মিষ্টির রাজা চমচম খাওয়াবো না তা তো হতেই পারে না। ঘাটি চমচম খাওয়াতেই আলিফ ভাইকে আজকে নিয়ে এসেছি টাঙ্গাইলের বিখ্যাত পাঁচানি বাজার, যেটি মিষ্টির জন্য বিখ্যাত একটি বাজার। আমি আছি টাঙ্গাইলের পাঁচানি বাজারের সেই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে। টাঙ্গাইলে যে কয়েকটি বিখ্যাত মিষ্টির দোকান আছে এর মধ্যে হচ্ছে জয়কালী অন্যতম। জয়কালীর মিষ্টি খাওয়াবো আলিফ ভাইকে। এই হচ্ছে আমাদের জিআই পণ্য টাঙ্গাইলের চমচম। চমচমগুলো ছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি আছে। এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম খাবারের। তো আজকে আমাদের প্রধান গেস্ট আলিফ ভাই। আলিফ ভাই প্রথমবার সম্ভবত টাঙ্গাইলের চমচম খাচ্ছে। আসলে প্রথমেও অর্ডার দিয়েছিলাম একটা মিষ্টি, আসলে ছোটোবেলায় খাইতাম, অনেক পছন্দ করতাম, একসাথে 20টাও খাইতাম, 30টাও খাইতাম। আস্তে আস্তে যত বড় হইতেছি মিষ্টির প্রতি ইয়াটা কমে যেতেছে, তো এই কারণে অর্ডার দিয়েছি প্রথমে একটা, ভাবলাম একটা খাইতে পারবো না, পরে একটা খাইলাম, এখন বলতেছি ভাই আরেকটা দেন, তো এখানে আরও একটা নিলাম। আপনি চমচম তো এর আগে অনেক খাইছেন, টাঙ্গাইলে একটা মানে ব্যতিক্রম লাগতেছে। হ্যাঁ অবশ্যই ভালো, খুবই ভালো, ব্যতিক্রম, এই কারণেই আরেকটা বললাম।
আলিফ ভাইকে নিয়ে আজকে সারাদিন টাঙ্গাইল শহরের আশপাশটা ঘুরে দেখালাম। আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি। কালকে ইনশাল্লাহ টাঙ্গাইলের গোপালপুরের 201 গম্বুজ মসজিদ সহ বিভিন্ন এরিয়া ঘুরে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে।